আংশিক বাতিলই থাকবে পঞ্চদশ সংশোধনী। হাইকোর্টের রায় আপিলে বহাল, ফিরল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। পঞ্চদশ সংশোধনী নিয়ে আপিলের রায়ের আলোকে সংবিধান সংশোধন গুরুত্ব পাবে জুলাই সনদ, জানালেন আইনমন্ত্রী। বান্দরবানে পাহাড় ধসে আরো 5 জনের মৃত্যু। কক্সবাজারে 21 জন সহ 3 পার্বত্য জেলায় 4 দিনে নিহত 30। এবং ইরানের প্রয়াত নেতা আয়াতুল্লাহ খামেনির দাফন আজ। শোক যাত্রার মধ্যে হামলা অব্যাহত রেখেছে আমেরিকা। স্বাগত দুপুরের বুলেটিনে। আমি ঝুমি রহমান এবং আমি লাইবা জান্নাত। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে জানাবো পুরো খবর। সংবিধানের পঞ্চদশ সংশোধনী আংশিক বাতিল করে হাইকোর্টের দেয়া রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি জুবাইর রহমান চৌধুরীর নেতৃত্বাধীন 4 সদস্যের আপিল বেঞ্চ বৃহস্পতিবার সকালে এই রায় ঘোষণা করেন। ফলে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোটের বিধান বহাল থাকছে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল, সংবিধানে হস্তক্ষেপ করা রাষ্ট্রদ্রোহিতার সমান ও নারীদের সংরক্ষিত আসন 50 করা সহ প্রায় 54টি বিষয় সংযুক্ত করে 2021 সালে জাতীয় সংসদে সংবিধান পঞ্চম সংশোধনী পাশ করে তৎকালীন আওয়ামী লীগ সরকার। তত্ত্বাবধায়ক সরকার না থাকায় আওয়ামী লীগ একদলীয় শাসন কায়েম করে একতরফা নির্বাচন করেছে বলে বহুল আলোচিত। তবে গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর কয়েকটি রিটের নিষ্পত্তি করে তত্ত্বাবধায়ক সরকার বাতিল সহ কয়েকটি বিষয়কে অবৈধ ঘোষণা করে রায় দেয় হাইকোর্ট। হাইকোর্টে সেই রায়ের বিরুদ্ধে আপিল করেন 4টি পক্ষ। 3 কার্যদিবসে আপিল শুনানি শেষ করে প্রধান বিচারপতি জুবাইর রহমান চৌধুরীর নেতৃত্বে 4 বিচারপতির বেঞ্চ রায়ের জন্য দিন ধার্য করেন। বৃহস্পতিবার আপিল বিভাগ হাইকোর্টের রায় হুবহু বহাল রেখে আপিল খারিজ করে দিয়েছেন। সংবিধানের পরিমার্জন সংসদের উপর ছেড়ে দিয়েছে সর্বোচ্চ আদালত। আজকের আপিল বিভাগের রায়ের ফলে হাইকোর্টের সেই যে ঐতিহাসিক জাজমেন্ট যেটি ছিল সেটি আজকে আবার পুনরায় আমি কি বলবো যে বহাল তো অবশ্যই, সেটাই আবার স্থাপন হলো আর কি। রিচকারী সংগঠন সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার এই রায়ে সন্তুষ্টি প্রকাশ করে বলেন, পূর্ণাঙ্গ রায়ের পর রিভিউ করা হবে। আর সুজনের আইনজীবী জানান, আদালতের রায়ে তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা নিয়ে অস্পষ্টতা থেকেই গেছে। পূর্ণাঙ্গ রায়ের পরে আমরা আরো বিস্তৃতভাবে বলতে পারবো কোন কোন জায়গায় আমাদের অসন্তুষ্টি আছে এবং কোন কোন জায়গায় সংসদকে সুরাহা করতে হবে, এবং এরপরে আমরা রিভিউ করবো কিনা সেই বিষয়ে আমরা সিদ্ধান্ত দেব পূর্ণাঙ্গ রায়ের পর। এদিকে তত্ত্বাবধায়ক সরকার গণভোটের বিধান, সংবিধান পরিবর্তন সহ 4টি বিধান বাতিল করায় জুলাই সনদ অনুযায়ী সংসদ সিদ্ধান্ত নিতে পারবে বলে জানান জামায়াতের আইনজীবী। 13th অ্যামেন্ডমেন্ট আবার ফিরে এসেছে। তত্ত্বাবধায়ক সরকারের পুরনো বিধান আর পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে যে বিধানটা বাদ করে দেওয়া হয়েছিল, বাদটাকে আজকে বাদ ঘোষণা করা হয়েছে। ফলশ্রুতিতে তত্ত্বাবধায়ক সরকারের গঠন প্রক্রিয়া কি হবে এটি চাইলে পার্লামেন্ট 13 অ্যামেন্ডমেন্টের সঙ্গে যোগ বিয়োগ করে ঠিক করতে কোনো আইনগত বাধা থাকবে না। আদালতের রায়ের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার বাতিল হয়েছিল। সেই আদালতের রায়ের মধ্য দিয়েই আবারও ফিরে এলো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। তবে এই সরকারের গঠন বা রূপরেখা কি হবে তা নির্ধারণ করবে জাতীয় সংসদ। আসিফ খান, ওয়ান নিউজ। ভার্জিন ম্যাটেরিয়ালে তৈরি A1 নিশ্চিত করে সঠিক পুরুত্ব আর সর্বোচ্চ চাপ প্রতিরোধী পাইপ অ্যান্ড ফিটিংস। A1 ইঞ্জিনিয়ার্স নাম্বার 1 চয়েস। সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরা বিএনপির আন্দোলনের ফসল। আপিল বিভাগের রায়ের আলোকে সংবিধান সংশোধন করা হবে। এই ক্ষেত্রে জুলাই সনদ মূল বিবেচনায় থাকবে, জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। পঞ্চদশ সংশোধনীর কয়েকটি বিষয় অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায় বহাল রেখেছে আপিল বিভাগ। এতে তত্ত্বাবধায়ক সরকার ও গণভোটের বিধান ফিরে এসেছে। এই রায়ের পর দুপুরে সচিবালয়ে প্রতিক্রিয়া জানান তিনি। আইনমন্ত্রী বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। এটি বিএনপির রাজনৈতিক অঙ্গীকার। এখন আপিল বিভাগের রায়ের আলোকে সংবিধান সংশোধনের জন্য সংসদে বিল আনা হবে।
তত্ত্বাবধায়ক সরকার এটা বিএনপির আন্দোলনের ফসল। বিএনপি পার্লামেন্টে ত্রয়োদশ সংশোধনের বিল এনেছিলেন, এনে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের সাংগঠনিক রূপরেখা তৈরি করে দিয়েছিলেন। সংবিধান সংশোধনের মাধ্যমে যা যা পদক্ষেপ নেওয়া দরকার আমরা পার্লামেন্টের সামনে প্লেস করব এবং সেই অনুসারে করব, এবং সেখানে আমাদের এই সংশোধনীগুলো আনতে আমাদের মুখ্য বিবেচ্য বিষয় থাকবে জুলাই চার্টার। বান্দরবানে পাহাড় ধসের কারণে আরও 5 জন নিহত হয়েছেন, এর মধ্যে 3 জনই শিশু। অন্যদিকে কক্সবাজারে নিহত হয়েছে আরও 2 শিশু। এই নিয়ে চলমান দুর্যোগে 4 দিনে পাহাড় ধসে কক্সবাজারে 21 জন সহ 3 পার্বত্য জেলায় নিহত হয়েছেন অন্তত 30 জন। পাহাড়ে ঝুঁকিপূর্ণদের সরিয়ে নিতে কাজ করছে স্থানীয় প্রশাসন। টানা বর্ষণে ভেঙেছে পাহাড়ের বুক, ধসে পড়া মাটির নিচে চাপা পড়ে একের পর এক ঘটছে প্রাণহানি। বৃহস্পতিবার ভোর 4টার দিকে লামা উপজেলার আজিজনগর ইউনিয়নের মাত্র 1.5 ঘন্টার ব্যবধানে 2টি স্থানে পাহাড় ধস হয়। প্রথম দফার ধসে মিশনপাড়া এলাকায় মাটির নিচে চাপা পড়ে ঘুমন্ত অবস্থায় মারা যান গৃহকর্তা ইউনুস ও তার স্ত্রী রানু আক্তার সহ তাদের 5 বছরের ছেলে সোলেমান। এর প্রায় 1.5 ঘন্টা পর একই ইউনিয়নের পাগলির ঝিরি এলাকায় আবারও পাহাড় ধস হয়। এতে দেয়ালের নিচে চাপা পড়ে প্রাণ হারান জুয়েল ও তার স্ত্রী। একই পরিবারের স্বামী, স্ত্রী এবং সন্তান 3 জন নিহত এবং অপর পরিবারের স্বামী, স্ত্রী 2 জনে নিহত। আমরা মৃত ব্যক্তিদের প্রকাহত পরিবারের জন্য মর্মাহত। জেলা প্রশাসন ও পুলিশ বলছে ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিতে প্রশাসনের অভিযান অব্যাহত থাকলেও অনেকে এখনো ঘর ছাড়তে রাজি নন। আমাদের আশ্রয় কেন্দ্রগুলিতে এখন 4000-এর অধিক আশ্রয় প্রার্থীরা আছেন এবং তাদের ত্রাণ সামগ্রী বা অন্যান্য নিরাপত্তা বা অন্যান্য বিষয়ে এখন পর্যন্ত আমরা ওয়াকিবহাল আছেন, তাদের কোনো রকমের সমস্যা তৈরি হচ্ছে না। এদিকে টানা বর্ষণের ফলে কক্সবাজারের চকরিয়ায় পাহাড় ধসের কবলে পড়ে 2 শিশু। গুরুতর অবস্থায় উদ্ধার করে তাদের হাসপাতালে নেয়ার পথে 2 জনেরই মৃত্যু হয়। আহত অবস্থায় তাদের মা কাজল বেগমকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চলমান দুর্যোগে বৃহস্পতিবার বিকেল পর্যন্ত গেল 4 দিনে পাহাড় ধসে কক্সবাজারে 21 জন নিহত হয়েছে, এর মধ্যে অন্তত 10 জনই শিশু। রওশনারা তানিয়া, ওয়ান ন্যাশনাল ডেস্ক। পাহাড়ের পাদদেশ সহ ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারী মানুষের সমস্যার স্থায়ী সমাধানে সরকার কাজ করছে বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় ও ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। বুধবার রাতে রাঙামাটি শহরের ভেদভেদী লোকনাথ মন্দির আশ্রয় কেন্দ্র পরিদর্শন শেষে এসব কথা জানান তিনি। প্রতিমন্ত্রী বলেন, পাহাড়ের পাদদেশে বসবাসকারী মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের সাথে কাজ করছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়। দ্রুতই এই অঞ্চলে বিদ্যমান সমস্যাগুলো স্থায়ী সমাধান করে মানুষের জীবনমান উন্নয়নে কার্যকর উদ্যোগ নেওয়া সম্ভব হবে। পার্বত্য অঞ্চলের বাঙালি সহ 12টি জাতিগোষ্ঠীর সম উন্নয়নের মাধ্যমে প্রধানমন্ত্রীর রংধনু নেশন গড়ার স্বপ্ন বাস্তবায়নের কাজ চলছে বলেও জানান তিনি। আমরা এই অঞ্চলের সকল সমস্যা দূর করে এই অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে আমরা সচেষ্ট থাকব এবং এই অঞ্চলটাতে 12টি জাতিগোষ্ঠী বাঙালি সহ সবাই যেন সম উন্নয়নের অধিকারী হয়, সবার জীবনমানের জন্য সম উন্নয়ন হয়। দর্শক, কিছুক্ষণ আগে আমরা বলছিলাম যে দেশের বিভিন্ন জায়গায় পাহাড় ধসের শঙ্কার কথা বলা হচ্ছে, আর এই বিষয়ে বিস্তারিত জানাতে গাইবান্ধা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আফরোজা লুনা। লুনা, নদ নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে কিনা জানতে চাই, আর ভাঙনের সবশেষ অবস্থা কি, আপনার কাছে কি তথ্য রয়েছে? দর্শক, আমরা লুনার সঙ্গে বর্তমানে সংযুক্ত হতে পারিনি, পরবর্তীতে আমরা নিশ্চয়ই তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করব। যাচ্ছি পরবর্তী সংবাদে।
বিশ্ব নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের আধুনিকায়ন ও প্রযুক্তির ওপর জোর দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। বুধবার নিউ ইয়র্কে জাতিসংঘে পুলিশ প্রধানদের সম্মেলনে যোগ দেন তিনি। এ সময় শান্তি রক্ষায় শীর্ষ অবদান রাখা দেশ হিসেবে বাংলাদেশের সংস্কার কার্যক্রম ও নতুন প্রস্তাবনা তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী। The United Nations Police for convening this timely dialogue. বৈশ্বিক নিরাপত্তার চ্যালেঞ্জ এখন আগের চেয়ে অনেক বেশি জটিল। আগামী দিনের এই পরিস্থিতি মোকাবিলায় আমাদের অত্যন্ত দক্ষ জনবল এবং উদ্ভাবনী কৌশলে বিনিয়োগ করতে হবে। বাংলাদেশ পুলিশ বাহিনীকে বিশ্বমানের করে তুলতে সোয়াট, সাইবার ক্রাইম তদন্ত এবং গোয়েন্দা সক্ষমতা বাড়িয়েছে। আমরা সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে অভিজ্ঞতা বিনিময়ে জাতিসংঘের একটি পুলিশ নলেজ নেটওয়ার্ক এবং জলবায়ু ঝুঁকি মোকাবিলায় এনভায়রনমেন্টাল পুলিশিং কনফারেন্স আয়োজনের প্রস্তাব করছি। নদ নদী খাল বিল ঠিক রাখতে না পারলে খাদ্য সংকট মোকাবিলা করা সম্ভব নয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, পরিবেশ সুরক্ষা, বৃক্ষরোপণ, নতুন প্রজন্মের জন্য বিনিয়োগ, মানব সমাজের প্রয়োজনেই নদ নদী টিকিয়ে রাখতে হবে। জলবায়ু পরিবর্তনের অভিঘাত এখন আশঙ্কা নয়। দুপুরে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় বৃক্ষ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। সপ্তাহব্যাপী রাষ্ট্রীয় শোক পালনের পর আজ জন্মস্থান ইরানের মাশহাদে চিরনিদ্রায় শায়িত হবেন প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ইরাকের নাজাফ ও কারবালায় লাখো মানুষের শ্রদ্ধায় সিক্ত হওয়ার পর ইরানে ফিরিয়ে আনা হয়েছে খামেনির মরদেহ। দাফনের আনুষ্ঠানিকতার জন্য প্রস্তুত রাখা হয়েছে ইমাম রেজা মাজার কমপ্লেক্সে। গত 28 ফেব্রুয়ারি আমেরিকা ও ইসরায়েলের যৌথ হামলায় পরিবারের 4 সদস্য সহ নিহত হন ইরানের এই সর্বোচ্চ নেতা। নিজ জন্মস্থান মাশহাদে আজ সমাহিত হবেন ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। সপ্তাহব্যাপী রাষ্ট্রীয় শোকানুষ্ঠানের অংশ হিসেবে বুধবার খামেনির মরদেহ নেওয়া হয় ইরাকের পবিত্র নগরী নাজাফে। সেখানে লাখো মানুষ প্রয়াত নেতার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে শোকযাত্রায় অংশ নেন। ইরাকের ঐতিহাসিক কারবালা থেকে ইতিমধ্যেই ফিরিয়ে আনা হয়েছে খামেনির মরদেহ। জানাজা সম্পন্নের উদ্দেশ্যে তার নিথর দেহ রাখা হয়েছে ইমাম রেজা মাজার কমপ্লেক্সে। ধারণা করা হচ্ছে, ধর্মীয় নেতা হিসেবে তাকে বিশেষ স্বীকৃতি দিতেই ইমাম রেজা মাজার কমপ্লেক্সে দাফনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে বুধবার ভোর থেকে কড়া নিরাপত্তার মধ্যে শোক যাত্রা শুরু হয়। ইরানের জাতীয় পতাকা মোড়ানো কফিনটি একটি বিশেষ কাচের বাক্সে বহন করা হয়। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর সমাধিতে তার জন্য দোয়া অনুষ্ঠিত হয়। পরে মরদেহটি কারবালার উদ্দেশ্যে নেওয়া হয়, যেখানে ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহু ও হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহুর মাজারেও শ্রদ্ধা নিবেদন করা হয়। খামেনির রাষ্ট্রীয় শেষকৃত্যের এই আয়োজন এমন এক সময় অনুষ্ঠিত হচ্ছে যখন নতুন করে আমেরিকা ও ইরানের মধ্যে সামরিক উত্তেজনা বেড়েছে। হরমুজ প্রণালীকে কেন্দ্র করে সাম্প্রতিক হামলা পাল্টা হামলার মধ্যেই এই শোকানুষ্ঠান চলছে। ইরানের কর্মকর্তাদের আশা, বিপুল জনসমাগম দেশটির জাতীয় ঐক্য ও প্রতিরোধের বার্তা বিশ্ববাসীর সামনে তুলে ধরবে। ইসরাত মুক্তি, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি নির্দেশে ইরানে টানা দ্বিতীয় রাতে হামলা চালিয়েছে আমেরিকা। দেশটির সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানায়, হরমুজ প্রণালীতে আন্তর্জাতিক নৌ চলাচলের স্বাধীনতাকে হুমকির মুখে ফেলার জন্য ইরানের যে সামরিক সক্ষমতা রয়েছে তা গুঁড়িয়ে দিতেই এই হামলা চালানো হচ্ছে। এদিকে হামলার জবাবে কাতার, বাহরাইন ও কুয়েতে থাকা আমেরিকার ঘাঁটি ও অন্যান্য সামরিক অবকাঠামো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে ইরান। আমেরিকা ও ইরানের মধ্যে উত্তেজনা আবারও তীব্র আকার ধারণ করেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন হামলার হুঁশিয়ারির পর ইরানের দক্ষিণাঞ্চলে রাতের আধারে বেশ কয়েকটি স্থানে বিমান হামলা চালিয়েছে আমেরিকা। নতুন এই হামলার পর ট্রুথ সোশ্যালে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লিখেছেন, বুধবার বাণিজ্যিক জাহাজে ইরান যে বোমা হামলা চালিয়েছে তারই প্রতিশোধ এটি। আবার এমন হলে এর চেয়েও ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।
হামলার পর সেন্টকম্প জানিয়েছে হরমুজ প্রণালীতে নৌ চলাচলের স্বাধীনতার জন্য ইরানের হুমকি তৈরির সক্ষমতা আরও দুর্বল করতে এই হামলা চালানো হয়েছে। গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক এই নৌপথে বাণিজ্যিক জাহাজ ও বেসামরিক নাবিকদের ওপর সাম্প্রতিক হামলার জন্য ইরানকে দায়ী করছে ওয়াশিংটন। আল জাজিরা বলছে, জুনের মাঝামাঝি সময় যুদ্ধবিরতি সমঝোতা হওয়ার পর এটি সবচেয়ে বড় সামরিক উত্তেজনা। বিবিসি জানায়, ইরানের উপকূলীয় শহর কোনারাক ও চাবাহারেও একাধিক বিস্ফোরণের খবর পাওয়া গেছে। বন্দর আব্বাসে অন্তত ৮টি বিস্ফোরণ হয়েছে। পাশাপাশি সিরিক ও জাস্ক বন্দরে ২টি করে ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। এছাড়া আবু মুসা দ্বীপেও ২টি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। তবে হামলার পর বন্দর আব্বাসে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে বলে জানানো হয়। বার্তা সংস্থা ইরনা জানায়, আমেরিকার হামলায় ইরানের ৮ সেনা নিহত হয়েছেন। তারা সবাই বিমান ও নৌবাহিনীর সদস্য। এছাড়া চাবাহারে বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে। বুশেহরে আইআরজিসির একটি ব্যারাকেও আগুন লেগেছে। আমেরিকার এসব হামলার জবাবে কঠোর বার্তা দিয়েছেন দেশটির পার্লামেন্ট স্পিকার বাঘের গালিবাফ। এক্স বার্তায় বলেন, আমেরিকা এখনও শেখেনি যে ধমক দেয়া আর প্রতিশ্রুতি ভঙ্গ করার আর কোনো মূল্য নেই। আঘাত হানলে পাল্টা আঘাতের জন্য প্রস্তুত থাকতে হবে। হরমুজ প্রণালী কেবলই ইরানের সমঝোতায় খুলবে, আমেরিকার হুমকিতে নয়। এদিকে ইরানে রাতভর আমেরিকার হামলার জবাবে কাতার, বাহরাইন ও কুয়েতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে ইরান। তাদের হামলার লক্ষ্য এসব দেশে থাকা আমেরিকার ঘাঁটি ও অন্যান্য সামরিক অবকাঠামো। ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র অথবা ড্রোনের কারণে ইতিমধ্যেই বাহরাইনের সতর্কতামূলক সাইরেন বাজা শুরু হয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় সাধারণ মানুষকে আতঙ্কিত না হয়ে নিকটবর্তী নিরাপদ স্থানে যাওয়ার আহ্বান জানিয়েছে। ইসরাত মুক্তি, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। দুপুরে বলেছেন একটি বিরতি। ফিরে এসে অন্যান্য খবরের সঙ্গে আরও থাকছে। জোরপূর্বক শ্রমের অভিযোগ, ইউএসটিআর এর শুনানিতে অনুপস্থিত বাংলাদেশ, বাড়তে পারে শুল্ক, রপ্তানি খাতে চ্যালেঞ্জের শঙ্কা অর্থনীতিবিদদের। যখনই দীর্ঘ, যখনই বৃহৎ, যখনই দৃঢ় নির্মাণের চ্যালেঞ্জ, তখনই সারা দেশের আস্থা আনোয়ার ইস্পাত, স্ট্রংগেস্ট স্টিল সিন্স 1978। ভিটামিন ও ফাইবার সমৃদ্ধ ফ্রেশ আটা ময়দা সুজি আপনাকে দিবে সুস্বাস্থ্যের নিশ্চয়তা। ফ্রেশ আটা ময়দা সুজি, হেলদি বেশি, স্বাদেও খুশি। আবারও স্বাগত দুপুরে বুলেটিনে। যাচ্ছি পরবর্তী প্রসঙ্গে। দেশের বিভিন্ন স্থানে ভারী থেকে অতি ভারী বর্ষণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট সহ বিভিন্ন শহরের জলাবদ্ধতায় দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। কোথাও কোথাও ঘরবাড়িতে পানি ঢুকে পড়ায় বিপাকে নিম্ন আয়ের পরিবারগুলো। টানা বৃষ্টিতে ব্যাহত হচ্ছে সড়ক যোগাযোগ, কমেছে কর্মজীবী মানুষের আয় রোজগার। কক্সবাজারের পেকুয়ায় মাতামুহুরী নদীর বাঁধ ভেঙে লোকালয়ে পানি প্রবেশ করেছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শুক্রবার বিকেল পর্যন্ত দেশের ৮ বিভাগেই ভারী থেকে অতি ভারী বৃষ্টি অব্যাহত থাকতে পারে। এদিকে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, ভারী বৃষ্টি ও উজানের ঢলে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, ময়মনসিংহ, শেরপুর, চট্টগ্রাম, ফেনী, কক্সবাজার, খাগড়াছড়ি, বান্দরবান, নীলফামারী, লালমনিরহাট ও কুড়িগ্রামের কিছু এলাকায় আকস্মিক বন্যা দেখা দিতে পারে। ইতোমধ্যে সাঙ্গু, মাতামুহুরী ও খোয়াই নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আর এই বিষয়ে বিস্তারিত জানাতে গাইবান্ধা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আফরোজা লুনা। লুনা, নদ নদী পানি বৃদ্ধির কথা আমরা বলছিলাম, পানি কি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে কিনা জানতে চাই। আর ভাঙনের সবশেষ কি অবস্থা দেখছেন আপনি? প্রশাসন কোনো পদক্ষেপ নিয়েছে কিনা ভাঙন ঠেকাতে? লাইবা, আপনাকে যেমনটি জানিয়ে রাখি যে গাইবান্ধার তিস্তা, যমুনা, ব্রহ্মপুত্র এবং ঘাঘট নদীর পানি কিন্তু প্রতি ঘন্টায় কখনো বাড়ছে কখনো কমছে। তো কিছুক্ষণ আগে পাওয়া তথ্য অনুযায়ী গাইবান্ধার যমুনা, ব্রহ্মপুত্র নদীর পানি কিছুটা কমেছে, অপরদিকে বেড়েছে কিন্তু ঘাঘট নদীর পানি 13 সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে এবং বৃদ্ধি পেয়েছে করতোয়া নদীর পানি 73 সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। অপরদিকে গাইবান্ধার সুন্দরগঞ্জের
তিস্তা নদীর পানি কিন্তু কিছুটা কমেছে, কিন্তু এই পানি কমলেও বাড়লেও এতে কিন্তু ভাঙন অব্যাহত রয়েছে, বরঞ্চ নতুন নতুন এলাকা ভাঙনের কবলে পড়ছে, বিশেষ করে গাইবান্ধার ফুলছড়ির কিছু পয়েন্টে এবং গাইবান্ধার যে ঘাঘট নদী রয়েছে, ঘাঘট নদীর তীরে কয়েকটি পয়েন্টে ভাঙন শুরু হয়েছে। বিশেষ করে গাইবান্ধার সুন্দরগঞ্জের যে তিস্তা নদী আছে এবং তিস্তা নদীর যে চরগুলো রয়েছে অববাহিকায়, এই চরগুলোতে বিভিন্ন গ্রামে বিশেষ করে 4টি ইউনিয়নের ব্যাপক এলাকায় কিন্তু ব্যাপক ভাঙন শুরু হয়েছে। ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ড বলছে যে তারা যেসব এলাকায় কিছু স্থাপনা রয়েছে, বেশি ঘন বসতি রয়েছে, সেই জায়গাগুলোতে পানি উন্নয়ন বোর্ড কাজ করছে। কিন্তু জানার বিষয় যে পানি উন্নয়ন বোর্ড যে গতিতে কাজ করছে তার চেয়ে কিন্তু ব্যাপক গতিতে, দ্বিগুণ গতিতে ভাঙছে নদী। এতে করে এই 20 দিনে গাইবান্ধায় এই নদী ভাঙনের কবলে পড়ে অনেক বাড়িঘর বিলীন হয়ে গেছে অনেক ফসলি জমি এবং বিভিন্ন উঠতি বয়সের যে শাকসবজিগুলো সেগুলো কিন্তু বিলীন হয়ে গেছে, যেগুলো ছিল এই চর অঞ্চলের মানুষের আসলে জীবন জীবিকার বা বেঁচে থাকার একমাত্র পথ। এবং আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে খুন্তিপাড়া ইউনিয়নে, কিন্তু ব্যাপক ভাঙনের ফলে আজকেও আমি দেখেছি অনেক বাড়িঘর সরিয়ে নিতে। তো পানি উন্নয়ন বোর্ড যেভাবে কাজ করছে তার সঙ্গে পাল্লা দিয়ে কিন্তু ব্যাপক হারে ভাঙছে নদী। এখানে কিছু পানি উন্নয়ন বোর্ড জিও ব্যাগ ফেললেও তা কার্যকরী হচ্ছে না। এই ছিল আমার কাছে গাইবান্ধা থেকে ভাঙনের শেষ। লুনা, ধন্যবাদ আপনাকে। দর্শক, গাইবান্ধা থেকে যুক্ত ছিলেন সহকর্মী আফরোজা লুনা, জানাচ্ছিলেন সেখানকার নদ নদী পানি বৃদ্ধি এবং ভাঙনের সবশেষ পরিস্থিতি। যাচ্ছি পরবর্তী প্রসঙ্গে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম 2 আসনে বিজয়ী বিএনপির প্রার্থী সরোয়ার আলমগীরের সংসদ সদস্য হিসেবে প্রার্থিতা বৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। এর ফলে তিনি শপথ নিতে পারবেন। নির্বাচনের আগে ঋণ খেলাপির অভিযোগ তুলে নির্বাচন কমিশনে আপিল করেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী নুরুল আমিন। তখন তার প্রার্থিতা বাতিল করেছিল নির্বাচন কমিশন। পরে হাইকোর্ট সেই সিদ্ধান্ত স্থগিত করে। এতে তিনি নির্বাচনে অংশ নেন। নির্বাচনের পর আপিল বিভাগ ওই আসনে ভোটের ফলাফল প্রকাশ স্থগিত রাখে। গত 16 জুন দ্রুত শুনানি শেষ করার নির্দেশ দেয় উচ্চ আদালত। 2 জুলাই শুনানি শেষে রায় অপেক্ষমান রাখা হয়। বৃহস্পতিবার চূড়ান্ত রায় ঘোষণা করা হয়েছে। আর এই রায়ের ফলে সংসদ সদস্য হিসেবে শপথ নিতে আর কোনো বাধা থাকলো না। সে ইনকালাবি ছিল না, বৈধ ক্যান্ডিডেট ছিল এবং তার বিএনপি ক্যান্ডিডেট হিসেবে প্রায় 70,000 ভোটে জিতেছে এবং এখন সে জনগণের দীর্ঘদিন থেকে জনগণ প্রতিনিধিত্ব করতে পারছিল না। এখন তার ইনশাআল্লাহ তার গ্যাজেট হয়ে গেলে, শপথ দিলে সে ওই এলাকার মানুষের প্রতিনিধিত্ব করতে পারবে। চট্টগ্রাম 2 ফটিকছড়ি থেকে নির্বাচিত হয়েছিলেন জনাব সরোয়ার আলমগীর। রিটার্নিং অফিসার বৈধ করেছিলেন, তার বিরুদ্ধে আপিল হয়েছিল। আপিলে তার নমিনেশন পেপার অবৈধ হয়ে যায়। আগামী 15 জুলাইয়ের মধ্যে সায়দাবাদ বাস টার্মিনালে শৃঙ্খলা ফেরাতে সময় বেঁধে দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ আব্দুস সালাম। জানান, দীর্ঘদিন অগোছালো পরিবেশ ইতিমধ্যেই পরিষ্কার করেছে সিটি কর্পোরেশন। এখন থেকে রাস্তার বাইরের সব কাউন্টার বন্ধ থাকবে। যাত্রীদের টার্মিনালের ভেতর থেকেই বাসে উঠতে হবে। নির্দেশ না মানলে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। প্রশাসক জানান, যানজট কমাতে নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী 3 থেকে 4 মাসের মধ্যে আন্তঃজেলা বাস টার্মিনাল কাঁচপুরে স্থানান্তর করা হবে। মালিক শ্রমিকদের সাথে কথা হচ্ছে, তারা এই মাসে 15 তারিখ পর্যন্ত সময় নিয়েছেন। তারপরে দেখেন কি হয়। 15 তারিখের আগে আবার আমরা বসবো ওনাদের সাথে, বসে ফাইনাল আবার আমরা সিদ্ধান্ত নেব আমরা কি ছাড় দেব কি দেব না, ওনারা কি আর কি বলতে চান সেগুলো আমরা শুনবো। কিন্তু আমরা চাই একটা শৃঙ্খলার মধ্যে আসতে হবে। নদ নদী খাল বিল ঠিক রাখতে না পারলে খাদ্য সংকট মোকাবেলা করা সম্ভব নয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, পরিবেশ সুরক্ষা, বৃক্ষরোপণ, নতুন প্রজন্মের জন্য বিনিয়োগ, মানব সমাজের প্রয়োজনেই নদ নদী টিকিয়ে রাখতে হবে। জলবায়ু পরিবর্তনের অভিঘাত এখন আশঙ্কা নয়। দুপুরে চিন্মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় বৃক্ষ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। পোস্টার, ব্যানার আর ফেস্টুনে প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি ছাড়াই পালন হলো বিশ্ব পরিবেশ দিবসের অনুষ্ঠান, যেখানে তুলে ধরা হয়েছে বাঘ, হাতি, গাছপালা, পশু পাখি সহ পরিবেশ রক্ষার দাবি সম্বলিত নানা ছবি। সরকারি কোনো অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ করে জারি করা প্রজ্ঞাপনের পর এটি এ ধরনের প্রথম অনুষ্ঠান।
সকাল 10টায় চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় বৃক্ষ মেলায় প্রধান অতিথি হিসাবে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় পরিবেশ, নদী, বায়ু ও শব্দ দূষণ এবং সামাজিক বনায়নের জন্য বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয়। বায়ুর মান উন্নয়ন, অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, পরিবেশের ক্ষতি হয় এমন গাছ লাগানো যাবে না। পরিবেশ ও মাটি বিবেচনা করে দেশি ও বিলুপ্ত প্রজাতির গাছ লাগানোর পরামর্শ দেন তিনি। কোন পরিবেশে, কোন মাটিতে, কি ধরনের আবহাওয়ায় কোন প্রজাতির গাছ রোপণ করা প্রয়োজন, এটি সম্পর্কেও কম বেশি আমাদের একটি ধারণা থাকতে হবে এবং সেই বিষয়টিকে প্রাধান্য দিয়ে গাছগুলোকে আমাদের রোপণ করতে হবে। দূষণে দেশের নদ নদী, খালবিলের করুণ অবস্থা। এসব রক্ষা করতে না পারলে খাদ্য নিরাপত্তা হুমকির মুখে পড়বে বলে আশঙ্কা জানান তারেক রহমান। ভয়াবহ অবস্থা। আপনারা যে কোনো নদীতে, আমরা নদীমাতৃক বাংলাদেশ বলতাম, বিভিন্ন নদীকে আমরা দেখতাম। আপনারা নদীগুলোর পাশে যান, খাল বিলের পাশে যান, মনে হচ্ছে যে এই নদীগুলো খাল বিলের মধ্যে দিয়ে এগুলা পানি যাবার জন্য নয়, এগুলা মানুষের পরিত্যক্ত যে বর্জ্য বা মানুষের ব্যবহার্য যে বর্জ্য, সেগুলোকে নিয়ে যাওয়ার জন্য মনে হচ্ছে এই রাস্তাগুলো বা নদী খাল বিলকে তৈরি করা হয়েছে। আমরা যদি আমাদের নদীগুলোকে বাঁচাতে না পারি, তাহলে অবশ্যই কিন্তু কৃষি, খাদ্য নিরাপত্তা এবং পানি নিরাপত্তার কোনোটাই নিশ্চিত করা সম্ভব হবে না। প্রধানমন্ত্রী বলেন, জনসংখ্যা বৃদ্ধি, নদী দখল, বন উজাড় সহ নানা কারণে বন্যপ্রাণীর আবাসস্থল হুমকির মুখে পড়ছে। মানুষের প্রয়োজনেই এসব রক্ষা করতে হবে। প্রধানমন্ত্রী আশা করেন, দেশ হবে সব প্রাণী ও প্রাণের নিরাপদ আবাসস্থল। পশু পাখি সবকিছু একটা বিপন্ন অবস্থার মধ্যে চলে গিয়েছে। এই যে বন টন সব উজাড় হয়ে যাওয়াতে মানুষ এখন ওদের জায়গাগুলো দখল করছে, তো ওরা যাবে কোথায়? ওদেরও তো বাঁচতে হবে। আমার মনে হয় এই বিষয়গুলো আমাদেরকে রিয়েলাইজ করতে হবে, এই বিষয়গুলো আমাদের চিন্তা করতে হবে এবং এই বিষয়গুলো যার যার অবস্থান থেকে বোধহয় আমাদের একটা দায়িত্ব পালনের সময় চলে এসেছে। পরে বৃক্ষমেলা এবং জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন তিনি। হাবিব রহমান, ওয়ান নিউজ, ঢাকা। মানিকনগর বিশ্ব রোডের সংস্কার কাজ আগামী ডিসেম্বরের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছেন রেলপথ এবং সড়ক ও পরিবহন প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব। দুপুরে নির্মাণ কাজের উদ্বোধন করে এই নির্দেশনা দেন প্রতিমন্ত্রী। প্রতিমন্ত্রী বলেন, মানিকনগর দীর্ঘদিন উন্নয়ন বঞ্চিত ছিল। এই প্রকল্পে এলাকার উন্নয়নের নতুন যাত্রা শুরু হলো। নির্ধারিত সময়ে মান বজায় রেখে কাজ শেষের আশা প্রকাশ করেন তিনি। এ সময় ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক মোহাম্মদ আব্দুস সালাম বলেন, সড়কের সংস্কারে গাফিলতি হলে ঠিকাদারের লাইসেন্স বাতিল হবে। ডেঙ্গি ও চিকনগুনিয়া রোধে বাড়ির আশপাশ পরিষ্কার রাখার পরামর্শ দিয়েছেন তিনি। সড়কটি দীর্ঘদিন যাবৎ অবহেলিত ছিল, এই এলাকার মানুষ উন্নয়ন থেকে বঞ্চিত ছিল। এই রাস্তার মাধ্যমে আমরা উন্নয়ন করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এই এলাকার মানুষের দীর্ঘদিনের যে একটি অধিকার ছিল, যে নাগরিক হিসাবে তাদের অধিকার, একটি সুন্দর রাস্তা পাবে, নাগরিক হিসাবে তাদের অধিকার পেলে আজকে বাস্তবায়িত হবে। এখানে যে কন্ট্রাক্টর কাজ করবেন, পরিষ্কার কথা, মান সম্পন্ন যদি না হয় তাহলে কিন্তু আপনার কন্ট্রাক্টরই থাকবে না। আর এখানে আরো যে সমস্ত কাজ হচ্ছে বিভিন্ন রাস্তায়, বলতে চাই বিভিন্ন কন্ট্রাক্টরদের গাফিলতির কারণে সময় দীর্ঘ সময় পার হচ্ছে। কোনোভাবেই কিন্তু সেই দীর্ঘায়িততা আমরা কামনা করি না। স্থানীয় সরকার নির্বাচনের জন্য প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন। বরাদ্দ হয়েছে বাজেট। এসব কথা জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। সকালে সচিবালয়ে গণমাধ্যম কর্মীদের সাথে এসব কথা বলেন তিনি। প্রতিমন্ত্রী বলেন, তিনি সদ্যই রাজনীতি শুরু করেছেন। এ সময় সমালোচনা করলে যোগ্যতা প্রমাণের সুযোগ থাকবে না। রাজনীতি করলে সমালোচনা হবে বলেও মন্তব্য করেন তিনি। গত অর্থ বছর শেষ হয়ে গেছে, নতুন অর্থ বছরে আমাদের মন্ত্রণালয়ের বাজেট আছে। এই বছরেই স্থানীয় সরকারের নির্বাচনগুলি হবে। স্থানীয় সরকারের 5টি স্তরে নির্বাচন পরিচালনার জন্য এই বাজেটেও টাকা রাখা আছে এবং প্রাথমিকভাবে নির্বাচন কমিশনও স্থানীয় সরকার নির্বাচনগুলোর জন্য প্রাথমিক প্রস্তুতি যেটি তারা শুরু করেছেন, সিটি কর্পোরেশন, উপজেলা, পৌরসভা, জেলা পরিষদ, ইউনিয়ন, এই নির্বাচনগুলো করবার জন্য তারাও প্রাথমিক যে প্রস্তুতি তারাও শুরু করেছে। জোরপূর্বক শ্রমের মাধ্যমে পণ্য উৎপাদনের অভিযোগে আমেরিকার বাণিজ্য প্রতিনিধির দপ্তর আয়োজিত শুনানিতে অংশ নেয়নি বাংলাদেশ। অর্থনীতিবিদদের আশঙ্কা, এই বিষয়ে নেতিবাচক সিদ্ধান্ত এলে
পোশাক সহ দেশের রপ্তানি খাত নতুন চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। তবে রপ্তানিকারকদের দাবি, বাংলাদেশের কোনো রপ্তানিমুখী শিল্পেই জোরপূর্বক শ্রমের চর্চা নেই। তাই তারা বিষয়টির সমাধানে যুক্তরাষ্ট্রের সঙ্গে গঠনমূলক দ্বিপক্ষীয় আলোচনার উপর গুরুত্ব দিয়েছেন। রপ্তানি প্রবৃদ্ধি ধরে রাখতে শ্রমিকদের জোরপূর্বক কাজ করানোর অভিযোগ উঠেছে বাংলাদেশ সহ বিশ্বের 60টি দেশের বিরুদ্ধে। এমন অভিযোগ তুলেছে আমেরিকার বাণিজ্য প্রতিনিধির দপ্তর। অভিযোগ প্রমাণিত হলে দেশের পণ্যের উপর অতিরিক্ত 10 থেকে 12% শুল্ক আরোপ হতে পারে। ফলে আমেরিকার রপ্তানি বাজারে নতুন করে ঝুঁকিতে পড়তে পারে বাংলাদেশি পণ্য। মঙ্গলবার এ সংক্রান্ত একটি শুনানিও অনুষ্ঠিত হয়েছে ওয়াশিংটনের যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির দপ্তরে। যদিও এতে অংশ নেয়নি বাংলাদেশ, তবে সরকারি বা বেসরকারি প্রতিনিধি থাকা প্রয়োজন ছিল বলে মনে করেন এই অর্থনীতিবিদ। ইউএসটিআরে যে একটা শুনানি হয়েছে, আসলে সেখানে বাংলাদেশের প্রতিনিধি কেন ছিল না, এটা একটা প্রশ্নের উদ্রেক করে। থাকা উচিত ছিল, কারণ এই ইনভেস্টিগেশনের প্রাথমিক পর্যায়ে আসছে, এটা কিন্তু কমপ্লিট হয়নি, ফাইনাল হয়নি। সুতরাং আমাদের জন্য প্রয়োজন এবং সুযোগ দুটাই আছে যে এটার যে অনগোয়িং প্রসেস, সেখানে এনগেজ করে আমাদের তরফ থেকে সার্বিক পরিস্থিতি তুলে ধরা। দেশের কোনো রপ্তানিমুখী শিল্পে জোরপূর্বক শ্রমের চর্চা নেই বলে দাবি করেন রপ্তানিকারকরা। তাই এই শুল্ক অভিঘাত থেকে রক্ষা পেতে যুক্তরাষ্ট্রের নীতি নির্ধারক, ব্যবসায়ী সংগঠন এবং ক্রেতা প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ বাড়ানোর দাবি তাদের। এটা নিয়ে আসলে আমরা কিছুটা উৎকণ্ঠিত হইলেও আমরা মনে করি যে বাস্তবিক ক্ষেত্রে এটার কোনো সত্যতা তারা খুঁজে পাবে না, কারণ আমরা বর্তমানে বিশ্বে কমপ্লায়েন্ট প্রডিউসিং কান্ট্রি হিসেবে ইতিমধ্যে কিন্তু সুপরিচিত হয়েছি। ওরা যেটা ইন্ডিকেট করছে যে আপনি যেখান থেকে র ম্যাটেরিয়াল কিনছেন বা আপনি যেখান থেকে বাকি জিনিসপত্র আনছেন, তারা কি করছে কি করছে না, তো আমরা তো সেটা আমাদের যতটুকু যাচাই বাছাই করে আনার প্রয়োজন আমরা করছি। এখন তাদের দেশে তারা কতটুকু অপচয় করছে কি করছে না, সেটা একটা পর্যায়ের পরে তা আমরা দেখতে পারছি না বা আমরা জানতে পারবো না। বাট আমাদের যতটুকু জেনে লিগ্যাল প্রসিডিউর মেনটেন করে আনা উচিত, আমরা সেটা করছি। এদিকে শুনানিতে অংশ না নিলেও দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমে বিষয়টির সমাধান চায় ঢাকা। তাই আলোচনার মাধ্যমে নিষ্পত্তির জন্য ইউএসটিআর এর কাছে প্রস্তাব পাঠিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। রিয়াদ সুমন, ওয়ান নিউজ, ঢাকা। ইউরোপের রপ্তানি নিয়ে হতাশা বাড়ছে পোশাক রপ্তানিকারকদের। দ্বিতীয় বৃহত্তম এই বাজারে বছরের ব্যবধানে রপ্তানি কমেছে প্রায় 2%। রপ্তানিতে এই নেতিবাচক প্রবণতা স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বাংলাদেশের উত্তরণের জটিলতা সৃষ্টি করবে বলে মনে করেন অর্থনীতিবিদরা। দেশের প্রধান রপ্তানি খাত হিসেবে প্রতিষ্ঠিত তৈরি পোশাক খাতে রপ্তানি 1 বছরের ব্যবধানে কমেছে 1.64%। আমেরিকা, ব্রিটেন, কানাডার বাজারে রপ্তানি বাড়লেও হতাশা বেড়েছে ইউরোপের দেশগুলোতে। অপ্রচলিত বাজারে অব্যাহত রয়েছে নিম্নমুখী প্রবণতা। রপ্তানিতে এই নেতিবাচক প্রবণতা স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বাংলাদেশের উত্তরণে জটিলতা সৃষ্টি করবে বলে মনে করেন অর্থনীতিবিদরা। রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য বলছে 2025-26 অর্থ বছরে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি হয়েছে 38.70 বিলিয়ন মার্কিন ডলার, যা আগের অর্থ বছরের তুলনায় 1.64% কম। তৈরি পোশাকের সবচেয়ে বড় গন্তব্য ইউরোপীয় ইউনিয়নে এ সময় রপ্তানি হয়েছে 19.06 বিলিয়ন ডলারের পণ্য, যা আগের অর্থ বছরের তুলনায় 3.31% কম। ফলে মোট রপ্তানিতে ইউরোপীয় ইউনিয়নের অংশীদারিত্ব 50.10% থেকে কমে 49.25% নেমে এসেছে। অন্যদিকে দেশের প্রচলিত আরও 3টি বড় বাজারে দেখা গেছে ইতিবাচক প্রবৃদ্ধি। আমেরিকায় রপ্তানি 2.63% বেড়ে 7.74 বিলিয়ন ডলারে পৌঁছেছে। ব্রিটেনের রপ্তানি বেড়েছে 0.91%, যা দাঁড়িয়েছে 4.39 বিলিয়ন ডলারে। একই সময়ে কানাডায় রপ্তানি 3.20% বৃদ্ধি পেয়ে 1.34 বিলিয়ন ডলারে উন্নীত হয়েছে। ধারাবাহিকভাবে আপনি কিরকম রপ্তানি করে আসছেন, অন অ্যাভারেজ আপনার রপ্তানি কত বছরের সাথে তুলনা করলে টোটাল কত, তো আমরা কিন্তু গত ফাইন্যান্সিয়াল ইয়ারের সাথে এবছর আমরা প্রায় 1.5% কিছু বেশি আমরা নেগেটিভ গ্রোথ করেছি। তার মানে ওভারঅল আমরা ভালো করতে পারিনি। আমরা তারপরে বর্তমান
বৈশ্বিক সংকটে আমরা অ্যাটলিস্ট সেটাকে ধরে রেখেছি। অপ্রচলিত বাজারগুলোর মধ্যেও মিশ্র চিত্র দেখা গেছে। চীনের রপ্তানি 17.12% বেড়ে $263.21 মিলিয়ন পৌঁছেছে। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়া ও ব্রাজিলেও 2 অঙ্কের প্রবৃদ্ধি হয়েছে। তবে ভারত, জাপান, অস্ট্রেলিয়া, রাশিয়া, তুরস্ক ও উপসাগরীয় দেশগুলোর বাজারগুলোতে রপ্তানি 4.25% কমে $6.16 বিলিয়ন নেমে এসেছে। এছাড়া দক্ষিণ কোরিয়া ও মেক্সিকোতেও রপ্তানি হ্রাস পেয়েছে। আগামী কয়েক মাসেও বৈশ্বিক বাজারে নেতিবাচক প্রবণতা অব্যাহত থাকায় শঙ্কা দেখছেন বিশেষজ্ঞরা। ফলে নতুন বাজারের সন্ধান, পণ্যের বহির্মুখীকরণ, বাণিজ্য চুক্তি ও নীতিগত সহায়তা জোরদার বাজার প্রতিযোগিতা সক্ষমতা বাড়ানোর উপর বিশেষ গুরুত্ব দেওয়া উচিত। তনিমা ইসলাম, ওয়ান নিউজ, ঢাকা। ময়মনসিংহের ধোবাউড়ায় চাঞ্চল্যকর শিশু নিসামণি হত্যা মামলায় 3 জনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই সাথে প্রত্যেককে 2 লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। দুপুরে এই রায় ঘোষণা করেন ময়মনসিংহের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক সুদীপ্তা সরকার। অপ্রাপ্তবয়স্ক আসামি মারুফকে 10 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এ সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। গত 14 জুন বিকেলে ধোবাউড়ায় শিশু নিসামণিকে দল বেঁধে ধর্ষণের পর নদীতে ফেলে হত্যা করা হয়। পরদিন ধোবাউড়া থানায় মামলা করেন তার বাবা। মাত্র 9 দিনের মাথায় গত 23 জুন 4 জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ। শুনানি শেষে ঘটনার 25 দিনের মাথায় রায় ঘোষণা করা হলো। রায় সন্তোষ প্রকাশ করে দ্রুত কার্যকরের দাবি জানিয়েছেন নিসামণির মা বাবা। আমি বাংলাদেশ সরকারকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আমার মেয়ে এত দ্রুত গতিতে কাজ হয়েছে। আমার শিশু বাচ্চা ন্যায় বিচার পাইছে। সরকার আমাকে ন্যায় বিচার করেছেন। আমি এই রায়ে সন্তুষ্ট না, এই জন্যই এই আসামিগণ ঘটনার পরেই বলেছে যে পুলিশ তাদেরকে জোর করে টর্চার করে তাদের জবানবন্দি আদায় করা হয়েছিল। এই হত্যার বিচার আমরা সঠিকভাবে প্রাপ্ত হয়েছি এবং আমরা প্রমাণ করতে পেরেছি। এই জন্য আমরা রাষ্ট্রীয় পর্যায়ে যারা আমাদেরকে সহযোগিতা করবে সবার প্রতি আমরা কৃতজ্ঞ এবং আমরা আশা করি যে অবিলম্বে এই রায় কার্যকর হবে। চট্টগ্রামের সীতাকুণ্ডে 2য় শ্রেণীর শিক্ষার্থী শিফা আক্তার ইরা হত্যা মামলার রায় আজ ঘোষণা করা হবে। চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 4-এর বিচারক জান্নাতুল ফেরদৌস চাঞ্চল্যকর এই মামলার রায় ঘোষণা করবেন। গত 1 মার্চ চকলেট কিনে দেওয়া এবং বেড়াতে যাওয়ার লোভ দেখিয়ে ইরামণিকে ডেকে নিয়ে যান প্রতিবেশী বাবু শেখ। সীতাকুণ্ডের বোটানিক্যাল গার্ডেন এলাকার পাহাড়ে ধর্ষণের চেষ্টা করে ব্যর্থ হয়ে শিশুটিকে গলা কেটে হত্যার চেষ্টা করা হয়। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পর 3 মার্চ শিশুটির মৃত্যু হয়। চট্টগ্রামে আর কিছুক্ষণের মধ্যেই সীতাকুণ্ডে চাঞ্চল্যকর ইরা হত্যা মামলার রায় ঘোষণা হচ্ছে। 2য় শ্রেণী পড়ুয়া কিশোরী ইরাকে শ্বাসনালী কেটে হত্যা করা হয়, যেটি জানাচ্ছিলাম। চাঞ্চল্যকর এই মামলার রায় সম্পর্কে জানাতে চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 4-এ আছেন আমাদের সহকর্মী শাহনেওয়াজ রিটন। তার কাছে চলে যাচ্ছি। রিটন, জানাবেন রায় কি পড়া শুরু হয়েছে কিনা? ছবি, আপনি জানাচ্ছিলেন যে চট্টগ্রামের চাঞ্চল্যকর ইরা হত্যা মামলার রায়ের কথা। কিছুক্ষণের মধ্যে সেই রায় পড়া শুরু হবে। আমরা প্রথমে খবর পেয়েছিলাম 2:30টায়, সেটি হয়তো কিছুটা বিলম্ব হয়ে এখন 3টার দিকে আজকে আদালত তাদের রায় পড়া শুরু করবেন। জান্নাতুল ফেরদৌসের আদালত, চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 4 তিনি এই বিচার কাজ করছেন। ইতিমধ্যে একমাত্র আসামি বাবু শেখকে এখানে আনা হয়েছে, তাকে কাঠগড়ায় তোলা হয়েছে। আমরা আশা করছি হচ্ছে কিছুক্ষণের মধ্যে রায় পড়া শুরু হবে এবং যে আনুষ্ঠানিকতা যেগুলো আছে সেগুলো শুরু হবে। ইতিমধ্যে এই মামলায় 16 জন সাক্ষ্য নিয়েছে। আমরা একটু করে সুযোগ নিচ্ছি এই মামলার যিনি পিপি, দীর্ঘদিন থেকে বিচারিক কাজের সাথে তিনি জড়িত আছেন, তার কাছ থেকে একটু প্রতিক্রিয়া জানতে অ্যাডভোকেট কামরুল হাসনাত চৌধুরী। আমি একটু করে জানতে চাই যে তারা আসলে মোটামুটি খুব দ্রুততার সঙ্গেই চেষ্টা করেছেন যে মামলাটা চূড়ান্ত পর্যায়ে নিয়ে আসছে। আপনারা কি প্রত্যাশা করছেন ঠিক রায়ের আগ মুহূর্তে? আপনাকে ধন্যবাদ, আপনারা কষ্ট করে উপস্থিত হয়েছেন। আমরা এই মামলার রাষ্ট্রপক্ষের সর্বাত্মক আমাদের সলিসিটর সাহেব, আইন বিভাগ, আইন মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সর্বোচ্চ আমাদের সাথে যোগাযোগ করেছেন। ওনারা এই রায়টা বাস্তবায়ন করার ক্ষেত্রে আমাদেরকে বারবার নির্দেশনা দিয়েছেন। আমরা সেই নির্দেশনা অনুসারে এই 13 কার্য দিবসের ভিতরে আমাদের কাছে উপস্থিত হওয়ার সাথেই আমরা সাক্ষীগুলিকে উপস্থাপন করেছি এবং সাক্ষীরা তার সমর্থনের সর্বোত্তক
জবানবন্দি দিয়েছে। আপনার শেষ মুহূর্তে কি প্রত্যাশা করছেন? আমরা সর্বোচ্চ শাস্তি আশা করি আমরা এটা যে সর্বোচ্চ শাস্তি আছে, মৃত্যুদণ্ড আশা করি আমরা এটা। একটি বিষয় বলি যে এটা এই ঘটনা প্রায় 3 মাসের বেশি সময় হলো এবং এর ইতিমধ্যে কিন্তু রামিসা হত্যায় ঢাকা এবং চট্টগ্রাম বাকুলিয়ার ঘটনা, সেটা কিন্তু 10-15 দিনের মধ্যে মোটামুটি রায় বেরোচ্ছে। আর এই ক্ষেত্রে বিলম্ব কি কারণ? 3 মাসের বেশি সময় আমাদের এখানে আসার ভিতরে আমরা 13 কার্য দিবসের ভিতরে 3 সপ্তাহের ভিতরে সম্পন্ন করেছি, কিন্তু এটা যে তদন্ত কর্মকর্তা ছিল তিনি সর্বত্র সহজে কিছু চট্টগ্রাম মেডিকেল রিপোর্টটা আমাদেরকে সহযোগিতা করায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের এখান থেকে আমাদের এই সমস্যাটা একটু হয়েছে, এটা আসতে দেরি হয়েছে ওখান থেকে মেডিকেল রিপোর্ট পাওয়ার ক্ষেত্রে বিলম্বের কারণে। বাকি যে কর্মদিবস সেগুলো ঠিকই ছিল, মোটামুটি 16 জন সাক্ষ্য হয়েছে, এর মধ্যে 13 কার্য দিবসের কথা বলছিলেন আপনারা, হয়তো মৃত্যুদণ্ড সর্বোচ্চ সাজা সেটি আশা করছেন। ঝুমি শুনছিলেন যে এই মামলা যে পিপি নারী ও শিশু নির্যাতন মামলার, তিনি বলছিলেন যে তারা সর্বোচ্চ শাস্তি আশা করছেন। ইতিমধ্যেই যে একমাত্র আসামি তাকে ঘটনাস্থলের কাছাকাছি সময় জায়গা থেকে পুলিশ গ্রেফতার করেছে। 1 মার্চ এই ঘটনা ঘটলো, 3 তারিখ তাকে গ্রেফতার করা হয়েছে এবং গ্রেফতারের পরে তিনি ইতিমধ্যে সাফাই সাক্ষী দিয়েছেন। যে বিচারের যে প্রক্রিয়া সেগুলো সম্পন্ন হয়েছে, তবে রাষ্ট্রপক্ষ আশা করছেন তারা সর্বোচ্চ শাস্তি পাবেন। যেমন মোটামুটি চট্টগ্রামের যে ইরা হত্যা মামলা, চাঞ্চল্যকর 8 বছরের শিশু, 2য় শ্রেণীতে পড়তো এই বাচ্চাটি, তার যে চাঞ্চল্যকর মামলা, সেই মামলার রায়ের অপেক্ষায় আমরা আছি। নিশ্চয়ই আমরা পরবর্তীতে রায়ের পূর্ণাঙ্গ রায় যখন আসবে সেটি নিয়ে আপনার কাছে আবারও আসবো। জমি নিশ্চয়ই রিটন আপনার কাছে আবার আসবো যখন রায় ঘোষণা হবে। দর্শক, চট্টগ্রামের থেকে আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন সীতাকুণ্ডে চাঞ্চল্যকর ইরা হত্যা মামলার রায় ঘোষণা এবং এর বিস্তারিত তথ্য। চলে যাচ্ছি পরবর্তী খবরে। নাটোরের সিংড়ায় কৃষি উৎপাদন বাড়াতে সরকারের দেয়া প্রণোদনা বিলি বন্টনে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। প্রকৃত কৃষকদের হাতে পৌঁছানোর আগেই বরাদ্দের সার বীজ বিক্রি হয়ে যাচ্ছে। অনুসন্ধানে কৃষক নয় এমন ব্যক্তিদের সার বীজ দেওয়ার অভিযোগের সত্যতা মিলেছে। কৃষি বিভাগ বলছে সম্মিলিত প্রচেষ্টায় অনিয়ম প্রতিরোধ সম্ভব। কৃষি উৎপাদন বৃদ্ধি এবং প্রান্তিক কৃষকদের সহায়তা দিতে 2026-27 অর্থ বছরে নাটোরের সিংড়া উপজেলায় 5,000 কৃষকের জন্য প্রায় 30 লাখ টাকার কৃষি প্রণোদনা বরাদ্দ দেয় সরকার। এতে প্রত্যেক কৃষক পাচ্ছেন প্রায় 600 টাকা মূল্যের সার ও বীজ। অভিযোগ উঠেছে এই সরকারি সহায়তা প্রকৃত কৃষকের হাতে পৌঁছানোর আগেই চলে যাচ্ছে একটি প্রভাবশালী সিন্ডিকেটের নিয়ন্ত্রণে। স্থানীয়দের দাবি, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের যোগ সাজশে কথিত কৃষকদের নামে প্রণোদনা তুলে তাৎক্ষণিকভাবে বিক্রি করে দেওয়া হচ্ছে। এতে সরকারি সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে প্রকৃত কৃষক। 3 দিন এসে ঘুরে গেছি, তাহলে আজকে মনে করেন যে ঘুরে যাওয়া লাগবে, তাহলে আবার যদি আসে তাহলে আমার একটা জন প্রতি মনে করেন যে প্রায় একটা দিন গেলে 50-60 টাকা খরচ। এই কৃষকের পাওয়ার জিনিসগুলো মনে করেন তারা নিজেরা মনে করেন একটা সিন্ডিকেট করে বিক্রি করতেছে। অভিযোগের সত্যতা অনুসন্ধানে মাঠে নামে চ্যানেল 1। এক পর্যায়ে সিংড়া উপজেলা কৃষি অফিস চত্বরে ক্যামেরায় ধরা পড়ে এমনই একটি চিত্র। ফুটেজে দেখা যায় সরকারি সার ও বীজ নেয়ার পরপরই কয়েকজনের কাছ থেকে সেগুলো কিনে নিচ্ছেন এক ব্যবসায়ী। ক্যামেরা দেখে ঘটনাস্থল ছেড়ে দ্রুত সরে যান কলম ইউনিয়নের এক ইউপি সদস্য। খানিকটা অপ্রস্তুত হয়ে সার বীজ কেনার কথা স্বীকার করেন এক ব্যবসায়ী। কত করে কিনতেছেন এগুলা? এই 2400-2500। এটা কি ঠিক? এটা তো সরকার। কৃষকদের অভিযোগ, টোকেন হাতে নিয়েও দিনের পর দিন কৃষি অফিস ঘুরেও খালি হাতে ফিরে যেতে হচ্ছে তাদের। এসে ঘুরিয়ে গেলাম, একটু পরে এসো, আজও একই কথা বলতেছে। অনেকজনের মাল আছে, এটা শেয়ার করে যাবে, চলে গেছে ভ্যানা দিয়ে চলে গেছে। ওই যে ভ্যানালা কারো নামের সাথে মিলিচ্ছে না, হয়তো বা কারো নামের সাথে মিলিচ্ছে, বাপের সাথে মিলিচ্ছে না, এরকম ভাবেই। এদিকে অনিয়মের বিষয়টি সামনে আসার পর স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা কথিত কৃষকদের কাছ থেকে বিক্রির জন্য জড়ো করা প্রায় 16 বস্তা সরকারি সার ও বীজ জব্দ করে কৃষি অফিসে হস্তান্তর করেন। তাদের দাবি, প্রকৃত কৃষকের অধিকার নিশ্চিত করতেই এই উদ্যোগ। একটি অসাধু চক্র নিয়ে চলে যাচ্ছিল, আমরা সেটা ধরে কিন্তু জব্দ করে আবার কৃষি অফিসে দিব এবং সেটা যেন সাধারণ জনগণ পায় এবং সাধারণ কৃষক পায়, এটাই আমাদের লক্ষ্য। অনিয়মের বিষয়টি নজরে এসেছে জানিয়ে উপজেলা কৃষি কর্মকর্তা বলেন, শুধু কৃষি বিভাগের পক্ষে এসব বন্ধ করা সম্ভব নয়। প্রশাসন, জনপ্রতিনিধি এবং স্থানীয় জনগণের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। পাশাপাশি কৃষি বিভাগ নিয়মিত মনিটরিং করছে বলেও জানান তিনি। এরকম অভিযোগ আমি এরকম পাইছি, বাট এটা পাওয়ার সাথে সাথে আমরা সেই জিনিসগুলোকে আমরা তাদেরকে ধাওয়া করছি। কৃষক যাতে বাহিরে বা কোথাও যেন বিক্রি করতে না পারে সেই চেষ্টা আমরা মনিটরিং করতেছি। বাট এটা আসলে সবার ঐক্যবদ্ধ ছাড়া এটা তো একা সম্ভব না, কারণ কৃষক বাইরে নিয়ে যদি বিক্রি করে ফেলায়
ওইটা তো আমরা কন্ট্রোল করতে পারি না। কৃষি উৎপাদন বাড়াতে সরকারের দেয়া লাখ লাখ টাকার এই সহায়তা অসাধু চক্রের হাত থেকে রক্ষার দাবি ভুক্তভোগী কৃষকদের। একই সঙ্গে অনিয়মে জড়িতদের শনাক্ত করে ব্যবস্থা নেয়ার কথাও বলেছেন তারা।